পৃথিবীতে কতটি মহাদেশ রয়েছে? পৃথিবীতে ৭টি মহাদেশ রয়েছে। ইউরোপ মহাদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত? ইউরোপ মহাদেশের দক্ষিণে আফ্রিকা মহাদেশ অবস্থিত। লোহিত সাগর যে দুইটি মহাদেশকে আলাদা করেছে। লোহিত সাগর আফ্রিকা ও এশিয়াকে আলাদা করেছে। আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা মহাদেশ। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া। আয়তনে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ কোনটি? আয়তনে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ সিচেলিস। আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল। এখানে সিচেলিসের আফ্রিকার ক্ষুদ্রতম দেশ সিচেলিসের আয়তন 4,455 বর্গ কিলোমিটার। 455 বর্গ কিলোমিটার সিচেলিসের আয়তন। এটি আফ্রিকার ক্ষুদ্রতম দেশ। পৃথিবীর মোট বরফের কত ভাগ অ্যান্টার্কটিকাতে রয়েছে? পৃথিবীর মোট বরফের 90% অ্যান্টার্কটিকাতে রয়েছে। অ্যান্টার্কটিকা মহাদেশকে কোনো খনিজ দ্রব্য পাওয়া যায়? কোন খনিজ দ্রব্য পাওয়া যায়? অ্যান্টার্কটিকাতে কয়লা পাওয়া যায়। কোন দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত রয়েছে? এটা কিন্তু অ্যান্টার্কটিকা নয়, আর্কটিক। আর্কটিকের সবচেয়ে বৃহত্তম সীমান্ত রয়েছে রাশিয়া। এটি উত্তরে অবস্থিত এবং রাশিয়া উত্তরে অবস্থিত, তাই আর্কটিকের সাথে রাশিয়ার সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে, সব বড় সীমান্ত রয়েছে। আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি? আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র হলো রাশিয়া। রাশিয়ার আয়তন ১,৭৪,৯৪,২৪২ বর্গ কিলোমিটার। এটির পৃথিবীর মোট আয়তনের 11%। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া। আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ কোনটি? আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি, যেটিকে পোপের শহরও বলা হয়। আয়তন ও জনসংখ্যার পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? আয়তন ও জনসংখ্যা পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। ভুটানের রাজধানীর নাম কি? ভুটানের রাজধানীর নাম থিম্পু। শ্রীলঙ্কার রাজধানী কোথায়? শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়বর্ধনেপুর কোট্টে। অনেকে মনে করে শ্রীলঙ্কার রাজধানী কাঠমান্ডু, কিন্তু শ্রীলঙ্কার রাজধানী কাঠমান্ডু নয়। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো মনে করে, কাঠমান্ডু তো নেপালের রাজধানী। কলম্বো মনে করে অনেকে শ্রীলঙ্কার রাজধানী, কিন্তু শ্রীলঙ্কার রাজধানী কলম্বো কিন্তু হবে না। কলম্বো 1982 সালের পূর্বে শ্রীলঙ্কার রাজধানী ছিল। এটি বর্তমানে শ্রীলঙ্কার সবচেয়ে বৃহত্তম শহর হিসেবে রয়েছে। পাকিস্তানের রাজধানীর নাম কি? পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ। কোনটি সার্কভুক্ত দেশের রাজধানী নয়? ব্যাংকক। ব্যাংকক হলো থাইল্যান্ডের রাজধানী। এটি থাইল্যান্ড কিন্তু কোনো সার্কভুক্ত দেশের অন্তর্ভুক্ত নয়। তাছাড়া ঢাকা, কাঠমান্ডু, থিম্পু এগুলো হচ্ছে সার্কভুক্ত দেশের রাজধানী। কোন দেশটি দক্ষিণ এশিয়ার দেশ নয়? দক্ষিণ এশিয়ার দেশ নয় হচ্ছে বাহরাইন। কোন দেশটি দক্ষিণ এশিয়ার দেশ নয়? দক্ষিণ এশিয়ার দেশ নয় মায়ানমার। বাংলাদেশের পাশে অবস্থিত মায়ানমার দক্ষিণ এশিয়ার দেশ নয়। ভারতের স্বাধীনতা দিবস কবে? ভারতের স্বাধীনতা দিবস 1947 সালের 15ই আগস্ট। ভারত কত সালে প্রজাতন্ত্র ঘোষিত হয়? ভারত 1950 সালে প্রজাতন্ত্র গঠিত হয়। ভারত 1947 সালে স্বাধীন হলেও ভারত 1950 সালে প্রজাতন্ত্র ঘোষিত হয় 1949 সালের 26 নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় এবং 1950 সালে 26 জানুয়ারি এই সংবিধান কার্যকর হওয়ার মাধ্যমে
ভারত প্রজাতন্ত্রে পরিণত হয়। ভারতীয়রা প্রতি বছর 26 জানুয়ারি তারিখটি প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করে। ভারতের প্রজাতন্ত্র দিবস কবে? 26 জানুয়ারি। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোনটি? বিশ্বের সবচেয়ে বড় সংবিধান ভারতের। কখন সিকিম ভারতের সাথে একীভূত হয়? সিকিম ভারতের সাথে একীভূত হয় 1975 সালে। 1947 সালে ভারত স্বাধীন হলেও ভারত স্বাধীনের পর কিন্তু সিকিম সিকিম হচ্ছে ভারতের অংশ ছিল না। সিকিম একটি স্বাধীন রাষ্ট্র ছিল এবং এটি রাজা দ্বারা শাসিত হতো। কিন্তু 1975 সালে গণভোটের মাধ্যমে ভারতের নিয়ন্ত্রণে কিন্তু সিকিম চলে আসে এবং ভারতের একটি রাজ্য হিসেবে পরিচিত এখন সিকিম। 1947 সালে ব্রিটিশ বিতরণকালে কাশ্মীর ছিল একটি কাশ্মীর ছিল একটি করদ রাজ্য। করদ রাজ্য বলতে আসলে কি বোঝায়? করদ রাজ্য বলতে বোঝায় কর প্রদানকারী রাজ্য। আচ্ছা, করদ রাজ্য হিন্দু রাজা শাসিত, মুসলিম সংখ্যাগরিষ্ঠ সবই হবে, অর্থাৎ অপশন উত্তর হবে উপরে সবগুলো। এইটি একটি রাজা দ্বারা শাসিত ছিল, তার জনগণ ছিল মুসলমান অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কিন্তু রাজা ছিল হিন্দু। এই কারণে এই পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি এটা নিয়ে দ্বন্দ্ব হয় এবং এই দ্বন্দ্বের ফলে একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে আসে এবং একটি অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়। কাশ্মীরের সর্বশেষ মহারাজা কে ছিল? কাশ্মীরের সর্বশেষ মহারাজা ছিল হরি সিং। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? সিয়াচেন হিমবাহ কাশ্মীরে অবস্থিত। আকসাই চীন মহাসড়ক কোথায় অবস্থিত? আকসাই চীন মহাসাগর কাশ্মীরে অবস্থিত। ভারতীয় কাশ্মীরের কোন অংশ বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ? ভারতের লাদাখে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ। জাতির জনক হিসেবে পরিচিত কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হয়নি, সেটি হলো মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ভারতের অনেক গুরুত্বপূর্ণ একটি নেতা। তিনি জাতির জনক হিসেবে পরিচিত, কিন্তু তিনি কখনো প্রধানমন্ত্রীও হননি, রাষ্ট্রপতিও হননি এবং কি রাষ্ট্রের কোনো পদে তিনিও অধিষ্ঠিত হননি। মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে কোন দেশে? দক্ষিণ আফ্রিকায়। চাকরি সূত্রে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় অবস্থান করে এবং এই দক্ষিণ আফ্রিকায় কিন্তু তার রাজনৈতিক জীবনের বা রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার কোন পত্রিকাটি সম্পাদনা করতেন? মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকাটি সম্পাদনা করতেন। মহাত্মা গান্ধীর হত্যাকারীকে? নাথুরাম গোডসে। এই নাথুরাম গোডসে মহাত্মা গান্ধীকে বিড়লা হাউসে অর্থাৎ মহাত্মা গান্ধীর নিজের বাসস্থানে যে কিন্তু গুলি করে হত্যা করে এবং সে কিন্তু মহাত্মা গান্ধীকে প্রণাম করতে যেয়ে পায়ে সালাম করতে যেয়ে কিন্তু সে ভিড়ের মধ্যে ঢুকে যায় এবং জনসম্মুখে মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করে। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সদস্য কে ছিলেন? ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সদস্য ছিলেন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সদস্য। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী আর মহাত্মা গান্ধীর কোনো সম্পর্ক নেই, যদিও এদের নামের মিল আছে কিন্তু রক্তের বন্ধনে এদের কিন্তু কোনো সম্পর্ক নেই। ইন্দিরা গান্ধীর যে স্বামী ছিল তারও নামের শেষে গান্ধী ছিল এবং যার ফলে ইন্দিরার নামের শেষে গান্ধী যোগ হয়, কিন্তু মহাত্মা গান্ধীর সাথে ইন্দিরা গান্ধীর কোনো কিন্তু সম্পর্ক নেই। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কবে প্রধানমন্ত্রিত্ব লাভ করেন? 1966 সালে প্রধানমন্ত্রিত্ব লাভ করে ইন্দিরা গান্ধী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কে প্রধানমন্ত্রী ছিলেন? ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ভারতের কোন প্রধানমন্ত্রী বোফোর্স অস্ত্র কেলেঙ্কারিতে সাথে জড়িত ছিলেন? বোফোর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত ছিল রাজীব গান্ধী। রাজীব গান্ধী হলো ইন্দিরা গান্ধীর ছেলে এবং এই যে বোফোর্স অস্ত্র কেলেঙ্কারি এটার পরিমাণ ছিল 1 লক্ষ কোটি মার্কিন ডলার।
মনে করেন কত, সেই সময় 1,00,000 কোটি মার্কিন ডলার। এই সময় পরিমাণ কত হবে একটু হিসাব করে দেখেন, সেই সময়কার হিসাব সেটা। রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি? আত্মঘাতী মহিলার নাম হচ্ছে থানু। রাত 10টা 10 মিনিটে সেই রাজীব গান্ধী একটা জনসভায় যায় এবং জনসভার ভিতরে প্রোটোকল অতিক্রম করে শরীরের ভিতরে বোমা বহন করে থানু, এবং যার ফলে সেই কিন্তু কারো ধরাছোঁয়ার বাইরে থাকে, যেহেতু তার শরীরের ভিতরে ছিল, কেউ কিন্তু বুঝতে পারেন যে তার কাছে বোমা আছে। সব প্রোটোকল পেরিয়ে থানু এই থানু মেয়েটি রাজীব গান্ধীর কাছাকাছি যায় এবং রাজীব গান্ধীর কাছাকাছি যেয়ে তার বোমাটি বিস্ফোরণ ঘটায়, যার ফলে রাজীব গান্ধীর মৃত্যু হয়। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? মাদার তেরেসা মেসিডোনিয়ায় জন্মগ্রহণ করেন। মাদার তেরেসা পথের অবহেলিত শিশুদের জন্য কোথায় প্রথম আশ্রয় খোলেন? কলকাতায়। মাদার তেরেসা পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানের নাম কি? মাদার তেরেসা পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানের নাম মিশনারিজ অফ চ্যারিটি। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষকে? বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ মাদার তেরেসা। ভারতের সাবেক প্রেসিডেন্ট আব্দুল বাকি জয়নুল আবেদিন আব্দুল কালাম বা এপিজে আব্দুল কালাম কী নামে পরিচিত ছিল? মিসাইল ম্যান। উইং অফ ফায়ার গ্রন্থের রচয়িতাকে? এপিজে আব্দুল কালাম। আন্না হাজারে কোন অনশন ধর্মঘট করেছিল? কেন অনশন ধর্মঘট করেছিল? দুর্নীতি দমনের জন্য 2011 সালের 5 এপ্রিল থেকে কিন্তু সেই আন্না হাজারে ভারতের যন্তর মন্তরে অনশন শুরু করে। ভারতের সমাজকর্মী আন্না হাজারে কিসের বিরুদ্ধে অনশন করেছিল? সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে।